বন্ধুরা, আজ আমরা রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ অর্থাৎ কোয়ান্টিটিভ কেমিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। কোনো নমুনায় বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ বা মূলকের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ। অর্থাৎ তুমি একটা নমুনা থেকে ধরো সোডিয়াম কতটুকু আছে, ক্লোরিন কতটুকু আছে, এরকম বিভিন্ন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস কতটুকু আছে সেই পরিমাণ বের করতে চাও, তাহলে তুমি যে ধরনের কেমিক্যাল অ্যানালাইসিস করবে সেটাকেই বলা হবে রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ। তো রাসায়নিক মাত্রিক বিশ্লেষণের কয়েকটা প্রকারভেদ আছে। তো আমরা যখন ধরো কোনো নমুনা থেকে কোনো পার্টিকুলার পদার্থের ভর বের করতে চাই, ধরো একটা আকরিক আছে বা খনি আছে, ওই খনিতে আমি ধরো লোহার পরিমাণটা বের করতে যাচ্ছি, লোহা কতটুকু আছে ভরটা বের করতে যাচ্ছি, তাহলে ওইটা করা যেতে পারে তিন ধরনের রাসায়নিক মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ তিন ধরনের রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ অ্যাভেলেবেল আছে। তো এটাকে আমি যদি একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে চাই, আমরা মাত্রিক বিশ্লেষণের মধ্যে কোনটাকে মাইক্রো অ্যানালাইসিস বলবো। মাইক্রো অ্যানালাইসিস আমরা তখনই বলবো যখন 0.01 গ্রাম পরিমাণের থেকে কম পরিমাণের ভর আমরা নির্ণয় করব। ধরো তোমার কাছে একটা নমুনা আছে, বাট নমুনাটা খুবই ছোট, ভর অনেক অল্প। তো ওই অল্প নমুনায় তুমি অল্প নমুনাটা থেকে একটা পার্টিকুলার পদার্থ এর ভর নির্ণয় করতে চাচ্ছ, তাহলে তুমি কোন ধরনের মাত্রিক বিশ্লেষণ করবে? মাইক্রো অ্যানালাইসিস করবে। আবার 0.01 গ্রাম থেকে 0.1 গ্রামের মধ্যে যদি তোমার নমুনার ভরটা হয়, অর্থাৎ নমুনা থেকে যে বস্তুটা তুমি বের করবে ওই বস্তুটার ভরটা হয়, তাহলে তুমি সেই অ্যানালাইসিসটাকে নামকরণ করবে সেমি মাইক্রো অ্যানালাইসিস। তেমনি ম্যাক্রো অ্যানালাইসিস বলতে আরেকটা জিনিস আছে। ম্যাক্রো অ্যানালাইসিস হচ্ছে 0.1 গ্রাম অপেক্ষা বৃহত্তর ভর যদি তুমি নিয়ে আলোচনা করো বা ভর যদি তুমি বের করো, তাহলে সেটাকে আমরা বলবো ম্যাক্রো অ্যানালাইসিস। তো আমরা রাসায়নিক মাত্রিক বিশ্লেষণকে তিন ভাগে ভাঙাতে পারি: মাইক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস, ম্যাক্রো অ্যানালাইসিস। তো তোমাদের সীমাগুলো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে মাইক্রো অ্যানালাইসিস ভরগত আলোচনায় 0.0 গ্রাম অপেক্ষা কম, সেমি মাইক্রো অ্যানালাইসিস ভরগতভাবে 0.01 গ্রাম থেকে 0.1 গ্রামের মধ্যে, ম্যাক্রো অ্যানালাইসিস 0.1 গ্রাম থেকে বড় ভরগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়াও আয়তনগতভাবেও আমরা মাইক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস, ম্যাক্রো অ্যানালাইসিসকে তফাৎ করতে পারি। 1 মিলিলিটার বা তার কম পরিমাণের আয়তন যদি তুমি হিসাব করো, তাহলে সেই ধরনের কেমিক্যাল অ্যানালাইসিসগুলোকে আমরা বলবো মাইক্রো অ্যানালাইসিস। 1 মিলিলিটার থেকে 10 মিলিলিটারের মধ্যে যদি তুমি কোনো কেমিক্যালের হিসাব করো, তাহলে সেটা হবে সেমি মাইক্রো অ্যানালাইসিস। আর 10 মিলিলিটার থেকে বেশি কোনো বস্তুর বা কোনো কেমিক্যালের হিসাব তুমি যদি করো, তাহলে সেটা হবে ম্যাক্রো অ্যানালাইসিস। তার মানে আমরা সীমাগুলো জেনে নিলাম, আয়তনগতভাবে মাইক্রো অ্যানালাইসিস সীমা কত থেকে কত, ভরগতভাবে সীমা কত থেকে কত। তো আমরা এই সীমাগুলো কিন্তু যাচাই করতে পারি। তো আমাদের এই সীমাগুলো ছাড়াও মাইক্রো অ্যানালাইসিস, ম্যাক্রো অ্যানালাইসিস এগুলোর মধ্যে আরও কিছু তফাৎ রয়েছে। যদি আমি তফাৎগুলো বলতে চাই, সাধারণত বাম পাশে যে অংশগুলো রয়েছে অর্থাৎ মাইক্রো অ্যানালাইসিসের অংশগুলো, সেগুলোতে খরচ কম। তোমরা বুঝতেই পারছো, যেহেতু এখানে কম ভর, কম আয়তন নিয়ে কাজ করা হয়, তাই এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর খরচ কম। আবার যদি তুমি ধরো কোনো একটা বস্তুকে নিয়ে মাইক্রো অ্যানালাইসিস করছো আর ওই বস্তুটা পরিবেশের জন্য ক্ষতিকারক, তবুও কিন্তু দূষণ কম হবে। কেন? ক্ষতিকারক হওয়ার পরেও দূষণ কম হচ্ছে, কারণ এই ক্ষেত্রে তুমি খুবই অল্প ভর, অল্প আয়তন নিয়ে কাজ করছো। এতে কি হচ্ছে? এতে আমাদের দূষণের সম্ভাবনাটা খুবই কম হবে, কারণ অল্প পরিমাণ বস্তু থেকে দূষণের সম্ভাবনাটা খুবই অল্প হবে। ম্যাক্রো অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু এই জিনিস দুইটি উল্টে যাবে। যেহেতু এখানে বেশি ভর নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই কেমিক্যালের খরচও বেশি হবে। আবার এই ক্ষেত্রে যদি ক্ষতিকারক পদার্থ নিয়ে আলোচনা করা হয়, ম্যাক্রো অ্যানালাইসিস করা হয়, তাহলে কিন্তু দূষণের সম্ভাবনাও বেশি হবে। এবার চলো আমরা কয়েকটা টার্ম জেনে আসি। প্রথমেই আমাদের যে টার্মটা আসছে সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন। এটার ডেফিনেশন কি দেওয়া আছে? যে দ্রবণের আয়তন ও ঘনমাত্রা জানা তাকে আমরা বলবো প্রমাণ দ্রবণ। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, 20 মিলিলিটার 3 মোলারিটির HCl দ্রবণ। অর্থাৎ এই দ্রবণটার আয়তন জানো, ঘনমাত্রা জানো, এই দ্রবণটাকে আমরা তাই বলতে পারবো একটা প্রমাণ দ্রবণ। তার মানে যে দ্রবণের আয়তন আর ঘনমাত্রা জানা থাকবে সেগুলোই আমাদের প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন। অজানা দ্রবণ বা আননোন সলিউশন কোনগুলা? যে দ্রবণের আয়তন জানা আছে কিন্তু ঘনমাত্রা জানা নেই, তাকে আমরা বলবো অজানা দ্রবণ। যেমন একটা উদাহরণ দেখো, 50 মিলিলিটার
এক্স মোলারিটির সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ একটা পাত্রে ধরো এরকম কিছু লেখা আছে, তাহলে তুমি কি বুঝতে পারবে? এটার আয়তন তুমি জানো বাট ঘনমাত্রা জানো না, তাই এই দ্রবণগুলোকে আমরা বলবো অজানা দ্রবণ। সাধারণত আয়তন অজানা থাকার কিছু নেই, কেন? কারণ আয়তনটা তুমি ইজিলি বিকারে মেজারিং সিলিন্ডারে নিয়ে মেপে ফেলতে পারো, বাট ঘনমাত্রাটা কিন্তু তুমি সহজে মাপতে পারবে না, এর জন্য তোমাকে কেমিক্যাল রিয়াকশন করাতে হতে পারে। তাহলে আমরা দেখলাম দুই ধরনের দ্রবণ, প্রমাণ দ্রবণ আর অজানা দ্রবণ। এখন আমরা একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইট্রেশন। তো টাইট্রেশন একটা প্রক্রিয়ার নাম। কোন প্রক্রিয়ার নাম? প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে প্রক্রিয়া বা কৌশল, সেটাকেই আমরা বলবো টাইট্রেশন প্রক্রিয়া। অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে একটা ছিল প্রমাণ দ্রবণ, আবার এখানে ছিল একটা অজানা দ্রবণ। তো তুমি ধরো প্রমাণ দ্রবণকে ব্যবহার করে অজানা দ্রবণের সাথে ধরো বিক্রিয়া ঘটালে, বিক্রিয়া ঘটিয়ে তুমি যদি কোনোভাবে অজানা দ্রবণের এই ঘনমাত্রাটা বের করে ফেলতে পারো, তাহলে সেই প্রসেসটার নামই আসলে হবে কি? টাইট্রেশন প্রসেস। তো টাইট্রেশন প্রসেস কিভাবে করা হয় এগুলো আমরা ল্যাবে করব, বাট ওইটার হিসাব যেটা, সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে এর পরের স্লাইডগুলোতেই দেখব। তো আমরা টাইট্রেশন কি জেনে গেলাম। এখন আসবো, ধরো তুমি একটা রিয়াকশন ঘটালে, একটা জানা দ্রবণের সাহায্যে একটা অজানা দ্রবণের রিয়াকশন ঘটালে তুমি অজানা দ্রবণের ঘনমাত্রা বা এই সকল জিনিস কিভাবে বের করতে পারবে, হিসাবটা কিভাবে করবে? ওই হিসাবটা করার জন্য আমাদের একটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে কি? সংখ্যানুপাতিক সমীকরণ। সংখ্যানুপাতিক সমীকরণ বেসিক্যালি টাইট্রেশনের ফলে যে হিসাবটা করতে হয় সেই হিসাবটাই করে দেয়। তো সংখ্যানুপাতিক সমীকরণ তোমাদের কাছে নতুন মনে হতে পারে, তো এটা আমি একদম জিরো থেকে বুঝাই জিনিসটা আসলে কি। একটা ম্যাথ এক্সাম্পলের মাধ্যমেই আমি তোমাদের এই সংখ্যানুপাতিক সমীকরণ জিনিসটা বুঝাবো। দেখো এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আর প্রশ্ন হিসেবে দেওয়া আছে 3.5 মোল ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এইটার পরিমাণ যদি 3.5 মোল হয়, তাহলে কি পরিমাণের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, মানে কত মোল পরিমাণ, এটার কী পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার হবে, তৈরি হবে না কারণ এটা বিক্রিয়ক, সো ব্যবহার হচ্ছে, এটা জানতে চাওয়া হয়েছে প্রথম প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কী পরিমাণের ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, কারণ যেহেতু এটা উৎপাদ তাই এটা তৈরি হবে আর এটা ব্যবহার হবে। তো কী পরিমাণের ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে আর কতটি পানি অণু তৈরি হবে, অর্থাৎ এগুলো যেহেতু উৎপাদ তাই এগুলোর ক্ষেত্রে তৈরি। তো তোমার এখানে প্রথমটা জানতে চাওয়া হয়েছে মোল পরিমাণে, পরেরটা গ্রাম পরিমাণে, এর পরেরটা অণু পরিমাণে, অর্থাৎ অণুর সংখ্যা আকারে। তো এখানে তোমরা আসলে কি জানছো? একটা বিক্রিয়কের পরিমাণ জানছো, আর জানতে চাওয়া হচ্ছে কি? জানতে চাওয়া হচ্ছে অন্যান্য বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ। তো দেখো একটার জানা পরিমাণ থেকে অন্যান্য জিনিসের অজানা পরিমাণ বের করব, এটা কিন্তু টাইট্রেশনই, রাইট? তো আমরা এখন যদি দেখতে চাই কিভাবে এটা করতে পারি, এটা করার জন্য আমাদের উপায় হচ্ছে সংখ্যানুপাতিক সমীকরণ। তো সংখ্যানুপাতিক সমীকরণ বেসিক্যালি এক একটা অনুপাত। কীরকম অনুপাত? অনুপাতগুলো হচ্ছে এরকম। আমি বুঝাই কিভাবে আমি এই অনুপাতগুলো লিখেছি, আমার আইডিয়াটা কী ছিল অনুপাতগুলো লেখার পেছনে। আমি দেখো কি করেছি, n ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই n HCl দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহৃত পরিমাণ আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহৃত পরিমাণ, এই দুইটাকে অনুপাত আকারে লিখেছি। আর সমান সমান দিয়ে এখানে 1/2 কীভাবে লিখেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিক্রিয়াটা খেয়াল করো, বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটের সহগটা কত? সহগ কি? 1, তাই NCaCO3 বরাবর আমি বসাবো 1। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহগটা খেয়াল করো, এটার সহগ কি? 2, তাই NaCl এর বরাবর আমি বসাবো 2। তার মানে কি বোঝা গেল? আমরা একটা অনুপাত লিখব বিক্রিয়কের, আর অনুপাতের সমান সমান দিয়ে আরেকটা অনুপাত লিখব যেখানে যার যার বরাবর তার সহগগুলো যাবে। অবশ্যই বিক্রিয়াটা কিন্তু সমতা করা থাকতে হবে। ধরো আমার এই বিক্রিয়াটা যদি কখনো সমতা করা না থাকে, তাহলে কিন্তু নিজেদেরই এই সমতাটা করে তারপরে এই সমীকরণগুলো দাঁড় করানো যাবে। আর এগুলোকেই কিন্তু আমরা বলে থাকি সংখ্যানুপাতিক সমীকরণ। তার মানে NCaCO3 ডিভাইড বাই NaCl ইকুয়াল টু 1/2, এটাই হচ্ছে এই দুইটার মধ্যে সম্পর্কসূচক সংখ্যানুপাতিক সমীকরণ। এখানে NCaCO3 এর পরিচয় কি? ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহৃত পরিমাণ। NaCl এর পরিচয় কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহৃত পরিমাণ। কেন আমি ব্যবহৃত বলছি? কারণ এরা হচ্ছে বিক্রিয়ক।
এবার আসি এটাতে, দেখো তো এটা কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডের। কেন আমরা বারবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে ওর সম্পর্ক অন্যান্য জনের সম্পর্ক দাঁড় করাচ্ছি, কারণ এটারই আমার মোল জানা আছে, বাকিগুলোর অজানা। তো আমরা জানাটাকে নিব আর অজানাটাকে নিব, এইভাবে সম্পর্কগুলো দাঁড় করাবো। তাহলে দেখো এখানে সম্পর্ক দাঁড় করালে কি লিখতাম, NCaCO3 ডিভাইড বাই NCaCl2 ইকুয়াল টু কী যাবে, তাদের সহগগুলো, CaCO3 সহগ কত 1, তাই এটার পাশে এটার 1, ক্যালসিয়াম ক্লোরাইডের সহগ কত 1, তাই এটার পাশেও এটার সহগ। একইভাবে বুঝতেই পারছো এটাও লেখা হয়েছে NCaCO3 ডিভাইড বাই NH2O ইকুয়াল টু ওর সহগ 1, ওর সহগ 1, তাই যার যার পাশে তার তার সহগ লেখা হয়েছে। তাহলে আমরা কিন্তু দাঁড় করিয়ে ফেলেছি তিনটা সংখ্যানুপাতিক সমীকরণ। এমন না যে তুমি শুধু এদেরই সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাতে পারবে, তুমি কিন্তু যে কারো মধ্যেই সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাতে পারবে। তুমি চাইলে ওর সাথে ওর সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাতে পারো, এর সাথে এটার সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাতে পারো। তো আমি কেন এগুলো দাঁড় করালাম, কারণ আমার এই ক্ষেত্রে এটাকে জানা দরকার ছিল, এটাকে জানা দরকার ছিল, এটাকে জানা দরকার ছিল, আর জানা হিসেবে পাচ্ছিলাম কাকে, এটাকে। সো এগুলো আমার অজানা, এটা আমার জানা, তাই আমি জানাটাকে নিয়ে অজানাগুলোর সাথে সম্পর্ক দাঁড় করিয়েছি। তো এখন দেখো আমাদের জন্য কাজটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। আমরা NCaCO3 জানি, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের কত মোল ব্যবহার হচ্ছে সেটা জানি। আমরা NaCl কিন্তু এই সম্পর্কে ইজিলি বের করতে পারবো। তো চলো বের করে ফেলি। আমরা NCaCO3 NaCl বের করতে চাই NCaCO3 কে কাজে লাগিয়ে, তাই এটাকে আমরা আড়াআড়ি গুণন করলাম, তাহলে আমার NaCl ইন্টু 1 NCaCO3 ইন্টু 2 এরকম কিছু একটা আসবে। আমরা NCaCO3-র মান বসালাম 3.5, তার মানে 2 ইন্টু 3.5 দ্যাট মিনস 7 মোল। অর্থাৎ এই বিক্রিয়ায় যখন ক্যালসিয়াম কার্বনেট 3.5 মোল ব্যবহার হবে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড 7 মোল ব্যবহার হবে। এবার আসি এইটাতে, দেখো এখানে কি দেওয়া আছে, NCaCO3 ডিভাইড বাই NCaCl2 ইকুয়াল টু 1/1। তো আমরা এখান থেকে NCaCl2 ইকুয়াল টু NCaCO3 লিখতে পারি, আর গুণন করলাম। আমরা তো NCaCO3 জানি, তো NCaCO3-র ভ্যালু বসিয়ে দিলাম, তার মানে NCaCl2 আসলো 3.5 মোল। এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে 3.5 মোল। কিন্তু আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড কত গ্রাম পরিমাণের তৈরি হয়, অর্থাৎ গ্রামটা জানতে চাওয়া হয়েছে। আমি জানি মোল পরিমাণ, আমার বের করতে হবে গ্রাম পরিমাণ, অর্থাৎ ডাব্লিউটা, রাইট, ভর যেহেতু ডাব্লিউ। তো আমরা লিখতে পারি NCaCl2-কে ভাঙিয়ে W/M, যেহেতু আমরা শিখে এসেছি আগের ক্লাসগুলোতে N-কে ভাঙিয়ে ফর্মুলাগুলো, তো WCaCl2 ডিভাইড বাই MCaCl2 ইকুয়াল টু 3.5 লিখলাম। MCaCl2 এটা কিন্তু আমরা জানি, রাইট, ক্যালসিয়ামের 40, ক্লোরিনের এক একটার 35.5, এখানে আছে দুইটা, তার মানে 40 প্লাস 2 ইন্টু 35.5 যদি করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, MCaCl2 পেয়ে যাব। তো আমরা যদি হিসাব করি MCaCl2 আমার আসে 111, তোমরা অবশ্যই হিসাব করে দেখবে। তো WCaCl2 পক্ষান্তর করে ফেললাম 3.5 ইন্টু 111, যেটা কিনা আসছে 388.5 গ্রাম। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের ভর পরিমাণটা আমরা পেয়ে গিয়েছি, এই বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয় এত গ্রাম পরিমাণের। এর পরের পার্টটা জানতে চাওয়া হয়েছিল কতটি পানি অণু তৈরি করে। সো পানি অণুর সংখ্যা দরকার, তো আমরা আগে সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাবো, জানাটার সাথে অজানাটার সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করালাম। দাঁড় করিয়ে আমরা NH2O ইকুয়াল টু NCaCO3 লিখতে পারি আর গুণন করে, আবার NH2 ইকুয়াল টু লিখতে পারি 3.5 মোল। তার মানে এই বিক্রিয়ায় পানি অণু তৈরি হয়েছে 3.5 মোল। তো আমার কাছে লাগবে পানি অণুর সংখ্যাটা, রাইট। তো আমার এখানে মোলে পেয়েছি সংখ্যাটা, এখন আমি কতটি সেটা প্রকাশ করব, এটা হচ্ছে কত মোল অণু, আর আমরা কতটি সেটা বের করতে চাই। তো আমরা মোলের আরেকটা ডেফিনেশন জানতাম, সেটা হচ্ছে ক্যাপিটাল N/Na, এটা আমাদের একটা ডেফিনেশন মোলের। সো N হচ্ছে আমার কি অণু বা পরমাণুর সংখ্যা, আর Na কি অ্যাভোগাড্রো সংখ্যা, এটা আমরা পড়ে এসেছি। তো আমরা ক্যাপিটাল N ইকুয়াল টু লিখতে পারি 3.5 ইন্টু Na, আর Na এর ভ্যালু হচ্ছে আমি বসিয়ে দিলাম 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমার ক্যাপিটাল N অর্থাৎ পানির অণু সংখ্যাটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা 2.1 ইন্টু 10⁻24, অর্থাৎ পানি এতটি অণু সংখ্যক তৈরি হয়। তাহলে দেখছো সংখ্যানুপাতিক সমীকরণ দিয়ে আমরা একজনের জানা পরিমাণ থেকে অন্যান্য জনের অজানা ভর পরিমাণ, গ্রাম পরিমাণ, মোল পরিমাণ, অণু পরিমাণ জেনে ফেলতে পারি। তো এখন আমরা চলো টাইট্রেশন নিয়ে কয়েকটা ম্যাথ দেখি। এই যে এই ম্যাথটা হচ্ছে টাইট্রেশন নিয়ে ম্যাথ। প্রশ্নটা কি বলে দেওয়া আছে পড়ি। একটি বিকারে
100 মিলিলিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সেমি মোলার, এটার অর্থ কি? সেমি মোলার মানে কি? 0.5 মোলারিটি, রাইট? এটা আমরা পড়ে এসেছি। সেমি মোলার মানে 0.5 ক্যাপিটাল এম অর্থাৎ 0.5 মোল পার লিটার সালফিউরিক অ্যাসিডের সাথে কত মিলিলিটার মিশালে তা দ্রবণটিকে পূর্ণ প্রশমিত করবে। অর্থাৎ এখানে কে কে আছে? এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এত আয়তন এত মোলারিটি পরিমাণের। এখানে আমি আবার কি করলাম? সালফিউরিক অ্যাসিড মিশালাম। সালফিউরিক অ্যাসিড কত মিলিলিটার মিশাবো সেটা জানতে চাওয়া হয়েছে। সেমিমোলার সালফিউরিক অ্যাসিড কত মিলিলিটার মিশালে এখানে বিক্রিয়াটা সম্পূর্ণরূপে সংগঠিত হবে, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে শেষ হবে ওর সাথে বিক্রিয়া করে। তো এটা আমরা বের করব। এই প্রশ্নটা বের করি আগে, চলো, তারপরে আমরা এই প্রশ্নটা নিয়ে সলভ করব। তো চলো প্রথম প্রশ্নটা আমরা করে ফেলি। তো আমাদের এইখানে বিক্রিয়াটা প্রথমে লিখে ফেলতে হবে। সো বিক্রিয়াগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এরকম কয়েকটা বিক্রিয়া আছে বইগুলোতে, সব বিক্রিয়াগুলো একটু মুখস্থ রাখতে হবে। এই বিক্রিয়াটা কিন্তু আমাদের সবারই পারার কথা, এটা নবম দশম শ্রেণীতে এই সকল বিক্রিয়া করে এসেছি, প্রশমন বিক্রিয়াগুলো। তো সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সোডিয়াম সালফেট তৈরি হয় আর পানি তৈরি হয়। অবশ্যই বিক্রিয়া লেখার সাথে সাথে তাকে সমতাও করে ফেলতে হবে। তো আমরা সমতাও করে ফেললাম, এখানে তাই একটা 2 আসলো, এখানে একটা 2 আসলো। তো সমীকরণটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে, তাহলেই আমরা সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাতে পারবো আর টাইট্রেশনের হিসাব করতে পারবো। তো আমরা এটা হচ্ছে আমাদের জানা আর এটা হচ্ছে আমার অজানা, রাইট? অজানা বলতে আমরা নর্মালি শিখে এসেছি যে এই দ্রবণের আয়তন জানা বাট ঘনমাত্রা অজানা, সেটাকে বলি অজানা দ্রবণ। বাট আমাদের ম্যাথ যখন দিবে, ম্যাথে কিন্তু ঘনমাত্রাটা জানা দিয়ে আয়তনটা অজানা দিতে পারে। কারণ বাস্তব ক্ষেত্রে কি হয়? বাস্তব ক্ষেত্রে তোমার কাছে যদি দ্রবণটা থাকে, তোমার কিন্তু আয়তন মেজার করাটা কোনো ব্যাপার না। তুমি মেজারিং সিলিন্ডারে ঢাললেই মেজারিং সিলিন্ডারের গায়ে দাগ কাটা থাকে, ওটা দেখেই তুমি আয়তন মাপতে পারো। কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে তো তোমাকে আর কেমিক্যালটা দিবে না, তোমাকে প্রশ্নটা দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা অজানা হিসেবেই কনসিডার করব। বাস্তবে কিন্তু ঘনমাত্রাটা অজানা থাকলেই তাকে অজানা দ্রবণ বলি, বাট ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু আমার যে কোনো একটা অজানা হলেই সেটা অজানা দ্রবণ। যেমন আমার এখানে এটার ঘনমাত্রাটা জানা আছে সেমিমোলার মানে 0.5 মোলারিটি, বাট ঘন আয়তনটা আমার অজানা, তাই এটাকে আমরা অজানা দ্রবণ বলবো। তো আমাদের টার্গেটটা কি? জানা দ্রবণ আর অজানা দ্রবণের মধ্যে সংখ্যানুপাতিক সমীকরণ দাঁড় করাতে হবে, রাইট? সংখ্যানুপাতিক সমীকরণের জন্য মোল লাগে, জানা দ্রবণের মোল পরিমাণটা তাই আমরা আগে বের করে নিব। তো জানা দ্রবণ আমার কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটার আয়তন হচ্ছে 100 মিলিলিটার আর মোলারিটি হচ্ছে 2 মোলারিটি। তাহলে আমার এখানে লিটারে বসাতে হয়। সো মিলিলিটারকে লিটারে নিতে হলে কি আমি 1000 দিয়ে ভাগ দিব। তাই আমি যেটা করব, এখানে 100/1000 এখানে লিখব, যেহেতু 1000 দিয়ে ভাগ দিলে লিটারে চলে আসে, এটা 100/1000 এখানে লিখব আর এস এর জায়গায় 2 মোলারিটি লিখব। তো চলো আমরা লিখে ফেলি। তাহলে আমার এরকম কিছু থাকে, n = 2 × 100/1000, যেটা কিনা আসছে 0.2 মোল। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল পরিমাণ কত আছে দ্রবণটাতে? 0.2 মোল পরিমাণ আছে। এখন আমরা এটা থেকে সালফিউরিক অ্যাসিডের মোল পরিমাণ বের করব। তো সংখ্যানুপাতিক সমীকরণটা লিখে ফেললাম। সংখ্যানুপাতিক সমীকরণের জন্য আমি জানাটা লিখলাম আর অজানাটা লিখলাম। তোমার কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, জানাটা উপরে অজানাটা নিচে এমন যে করতে হবে তা না। তুমি যাকে উপরে বা যাকে নিচে রাখো কোনো সমস্যা নাই, কিন্তু সহগগুলো যেন বরাবর থাকে। যেমন আমি এখানে লিখেছি NH2SO4 / NaOH = দিয়ে H2SO4 এর সহগ কত সমীকরণে? 1, তাই এখানে আছে 1। আবার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সহগ কত? দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সহগ হচ্ছে আমার 2, তার মানে এখানে আমি বরাবর লিখব 2। তার মানে উপরে নিচে ব্যাপার না, কিন্তু পাশাপাশি যেন তাদের সহগগুলো অবশ্যই থাকে। তাই আমি এখানে এভাবে লিখলাম। আর সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ব্যবহার করে মোল পরিমাণটা বের করতে চাই। তো আমি লিখলাম NH2SO4 = পক্ষান্তর করলাম, এটা তাহলে কি আসে? NaOH / 2, এটা ওপাশে চলে গেলে। তো NaOH এর ভ্যালুটা আমি জানি, NaOH এর ভ্যালুটা আমার কত, যেটা আমরা বের করেছি 0.2। তো 0.2/2 তার মানে আমার আসে 0.1 মোল। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আমার কতটুকু পরিমাণের লাগবে? এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডকে শেষ করতে সালফিউরিক অ্যাসিড আমার লাগবে 0.1 মোল পরিমাণের। তো 0.1 মোল পরিমাণের সালফিউরিক অ্যাসিড যদি ঘনমাত্রা হয়ে থাকে, এস হয়ে থাকে 0.5 সেমিমোলার যেহেতু, তাহলে মিলিলিটার কত অর্থাৎ ভিটা কত সেটা বের করব। তো আমরা আবারও লিখলাম n = S × V। এইখানে এস এর জায়গায় আমরা কত বসাবো? 0.5, যেহেতু সেমিমোলার দেওয়া আছে। তো এস এর জায়গায় 0.5 বসাবো। এন এর ভ্যালুটা আমরা বের করেছি, যেটা কিনা 0.1। তাহলে কিন্তু এখান থেকে আমি সালফিউরিক অ্যাসিডের আয়তন যেটা ভি পেয়ে যেতে পারি। ভি = কি n/s, এন এর ভ্যালু বসালাম, এস এর ভ্যালু বসালাম, যেটা আমার আসে 0.05 লিটার। যেহেতু আমার অ্যান্সারটা চেয়েছে তারা মিলিলিটারে,
আর লিটারকে মিলিলিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ দিতে হয়, তাই 0.05 লিটার ইকুয়াল টু 0.05 ইন্টু 1000 অর্থাৎ 50 মিলিলিটার। তাহলে এই হচ্ছে আমার প্রবলেমটা। তো এই প্রবলেমটা কিন্তু আমাদের টাইট্রেশন রিলেটেড একটা প্রবলেম। এবার চলো দ্বিতীয় প্রবলেমটা করে আসি। দ্বিতীয় প্রবলেমটা কি বলে দেওয়া ছিল? দ্বিতীয় প্রবলেমটাতে আমার বলে দেওয়া ছিল এরকম যে একটি পাত্রে 600 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে তীব্রভাবে উত্তপ্ত করায় নিম্নোক্ত বিক্রিয়া সংগঠিত হলো। বিক্রিয়াটা দেওয়া আছে, সো এই বিক্রিয়াগুলো কিন্তু সাধারণত একটু মুখস্থ করে ফেললে ভালো, কারণ সবসময় বিক্রিয়াগুলো না দেওয়া থাকতেও পারে। তো বইয়ে অবশ্যই তোমরা ঘাটাঘাটি করবে, ঘাটাঘাটি করে যেই সকল বিক্রিয়াগুলোই তোমরা ম্যাথ প্রবলেমে পাচ্ছ সেই বিক্রিয়াগুলো খাতায় আলাদা করে লিখে রাখবে, এগুলো পরে মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের ম্যাথে কোনো ঝামেলা হবে না। ম্যাথগুলো কিন্তু সহজ, জাস্ট বিক্রিয়াটাই মনে রাখতে হয়। তো এখানে বিক্রিয়াটা দেওয়া আছে KClO3 বিক্রিয়া করে 2KCl প্লাস 3O2 তৈরি করে। তো আমার এখানে জানতে চাওয়া হয়েছে কত গ্রাম অক্সিজেন তৈরি হবে। সো অক্সিজেনের পরিমাণটা আমার এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে জানা একটা আছে পটাশিয়াম ক্লোরেট, সো জানাটাকে মোলে কনভার্ট করব প্রথমত। সো মোলে লাগবে আমার সংখ্যানুপাতিক সমীকরণের জন্য। সো আমি পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা লিখলাম N = W/M। W এর ভ্যালু গ্রামে আছে, গ্রামেই বসিয়েছি, গ্রামেই বসাতে হবে 600। আর আণবিক ভর, K এর আণবিক ভর 39.1, তারপরে ক্লোরিনের 35.5। সো আমরা এখানে জাস্ট এগুলো যদি বসাই তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 122.5। তো এত আণবিক ভর আমার আসে। তাহলে 600/122.5 আমার যেটা হিসাব করলে আসে 4.9 মোল। তার মানে আমরা পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা পেয়ে গেলাম 4.9 মোল। এবার সংখ্যানুপাতিক সমীকরণ যদি লিখি, কি লিখতে পারি? NKClO3 / NO2 ইকুয়াল টু, এটার সহগ কত? 1, তাই পাশে দেখো 1 বসিয়েছি। NO2 অক্সিজেনের সহগ কত? 3, তাই পাশে 3 বসিয়েছি। তো এবার আমি আড়াআড়ি গুণন করব, পক্ষান্তর করব আর কি। সো আমি NO2 আর এটা আড়াআড়ি গুণন করলাম, তাহলে Na2 × 1 NO2 আসে, আর 3 × NKClO3 যেটা কিনা আমি হিসাব করে পেয়েছি 4.9। তো 3 × 4.9 তাহলে আমার আসে 14.7 মোল। তাহলে এটা চলে আসলো আমার অক্সিজেনের মোল পরিমাণ। ঠিক অক্সিজেনের কত মোল পরিমাণ আসলে তৈরি হবে, কিন্তু জানতে চাওয়া হয়েছে কি গ্রাম পরিমাণ, অক্সিজেনের কত গ্রাম পরিমাণ তৈরি হবে। তো মোলকে যদি গ্রামে নিতে চাই তাহলে আমার কি করতে হবে? NO2 = WO2/MO2। তাহলে WO2টা আমি বের করব। সো WO2টায় কত আসবে? 32 × MO2। অক্সিজেনের আণবিক ভর তোমরা সবাই জানো 32, সো 32 বসালাম। আর NO2 বের করে রেখেছিলাম 14.7, সেটা বসালাম। এই দুইটা যদি গুণ করি তাহলে WO2 আসবে, আর WO2 কোন এককে? গ্রাম এককে। তাহলে এটা আমার গ্রাম এককে চলে আসলো 470.4 গ্রাম। অর্থাৎ আমরা পেয়ে গেলাম অক্সিজেনের কত গ্রাম পরিমাণের তৈরি হয়, সেটা হচ্ছে 470.4 গ্রাম পরিমাণ অক্সিজেন তৈরি হবে। তাহলে এই সংখ্যানুপাতিক সমীকরণ কনসেপ্টটা ব্যবহার করে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো। তোমরা অবশ্যই বইগুলোর ওয়ার্কআউট এক্সাম্পলগুলো নিজেরা সলভ করবে। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নামে দুই ধরনের পদার্থ রয়েছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রথমেই বলে নিই, স্ট্যান্ডার্ড পদার্থ কি সেটা আমরা পড়ে এসেছি। প্রমাণ দ্রবণ, যেগুলোর ঘনমাত্রা আর আয়তন জানি, সেগুলোই আমার স্ট্যান্ডার্ড পদার্থ। বাট এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আসলে আলাদা হয় কেন? ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কোনগুলো? যেগুলো হচ্ছে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ তুমি ধরো একটা বস্তুর ঘনমাত্রা আর আয়তন জানো, ওইটাকে একটা পাত্রে রেখে ওই পাত্রের গায়ে ওই বস্তুটার ঘনমাত্রা আর আয়তন লিখে রাখলে, বাট আজকে তুমি যা লিখে রাখলে 10 দিন পরে কি ঘনমাত্রা আর আয়তন একই থাকবে? নাও তো থাকতে পারে। যাদের ক্ষেত্রে একই থাকে তাদেরকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যাদের ক্ষেত্রে সংরক্ষণ করলে ঘনমাত্রার পরিবর্তন হয়ে যায়, সময়ের সাথে সাথে তারা বিক্রিয়া করে ফেলতে পারে বা ঘনমাত্রা বাষ্পীভূত হয়ে যেতে পারে, বিভিন্নভাবে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যেতে পারে, সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তুলনামূলক কম সক্রিয়, কারণ কম সক্রিয় বলেই সে কিন্তু পরিবেশের সাথে বিক্রিয়া করছে না, তাই সেটাকে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। ইনফ্যাক্ট তোমাদের কেমিস্ট্রি ল্যাবে যেগুলো এরকম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রয়েছে সেগুলোর গায়ে কিন্তু লেখা থাকে ঘনমাত্রা কত, আয়তন কত। এতে কি হয়? এতে ওইটা চেঞ্জ হয় না। তার মানে তুমি 4 মাস পরে যাও, 10 মাস পরে যাও, ওইটা কিন্তু যে কোনো সময় তুমি ওই ঘনমাত্রাটাকে রেখেই ব্যবহার করতে পারো। বাট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেই পাত্রগুলোতে রাখা হয় সেই পাত্রগুলোতে সাধারণত ঘনমাত্রা লেখা থাকে না। কেন লেখা থাকে না? কারণ ওইটা আজকে যা ঘনমাত্রা দেখাচ্ছে কালকে ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে, পরশু ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে।
কেননা এগুলো অধিক সক্রিয়, এগুলো পরিবেশ বা অন্যান্য কিছুর সাথে বিক্রিয়া করে বা বাষ্পীভূত হয়ে যায়, ফলে ঘনমাত্রাটারও পরিবর্তন হয়ে যায়। তো আমাদের এখানে কি গুরুত্বপূর্ণ এইচএসসিতে সেটা হলো এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থর যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো একটু মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ রাখতে হবে এর জন্য যে আমাদের এমসিকিউতে আসে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এই এক্সাম্পলগুলো অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে মুখস্থ করে রাখবে। আর এখানে এফডব্লিউডি বলতে কি বোঝানো হচ্ছে, এফডব্লিউ বলতে বোঝানো হচ্ছে ফর্মুলা ওয়েট অর্থাৎ আণবিক ভর। সো আণবিক ভরগুলোই এখানে করেসপন্ডিং দেওয়া আছে কয়েকটাতে। তো আমাদের কেমিস্ট্রি ল্যাবেও এগুলো জানা দরকার, কেননা তুমি কোনটাকে এখনই হিসাব করতে পারবে, আবার কোনটাকে টাইট্রেশন করার পরে হিসাব করতে পারবে, সেটার জন্য কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা সেটা জানা দরকার। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যে কোনো সময় নিয়ে হিসাব করা যায়, কারণ ওইটার ঘনমাত্রা গায়ে যেটা লেখা থাকে ওইটাই থাকে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রতিবার হিসাব করার পূর্বেই তার ঘনমাত্রাটা ওই মুহূর্তে কত সেটা বের করে নিতে হয়, তারপরে বিভিন্ন কাজ কারবার করতে হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।